আপনি এইটা করবেন না ওইটা করবেন তা তো হয় না রে ভাই। আপনি ইচ্ছা হলে আপনি করবেন না। আপনি মহান ব্যক্তি হয়ে গেছেন, আপনি এত মহান যে আপনি যা বলবেন ওটি আইন। যে উনি বললেন হ অমনি পৃথিবী হয়ে গেল, এনারা সব উনি হয়ে গেছেন। নিজেদেরকে তারা কি মনে করেন? তারা যে কত পারেন তা তো দেখতেছি আমরা। তাহলে ওনাদের লোকই তো সচিবালয় আছে, তো সচিবালয় সব বাদ দিয়ে দেবেন আপনি? আবার যেটা বাদ দিবেন তার বিকল্প কি? বিকল্প বুড়া দোড়া ঘাটের মরা কিছু বসাবেন, যেগুলো নাকি আজকে থেকে 15 বছর আগে রিটায়ারমেন্টে গেছে। তাদের এনে 3-4টা প্রমোশন দিয়ে বসাই দিবেন যে ওরা এখন দেশ চালাবে। ইকবাল সুবহান চৌধুরী, শাবান মাহমুদ, আরিফ হাসান, মুজাম্মেল বাবু, এই লোকগুলি, অনেকগুলি লোক আছে যারা নাকি বিগত সরকার আমলে সরকারের চামচামি করছে, দালালি করছে, টাকা পয়সা কামাচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা এই হত্যা মামলার জন্য অর্ডার করছে, এটা আমাকে মানতে হবে। আর তার মধ্যে ইরের জাকের ভাই, সে একটা বিজ্ঞাপনী সংস্থা চালায়। এইটা হলো এক ধরনের, আমি মনে করি পুরো দেশকে অচল করে দেওয়ার একটা পায়তারা। কারণটাকে আমি বলি, ইরের জাকের এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আছে যে প্রতিষ্ঠানের সঙ্গে সমস্ত মিডিয়ার একটা সম্পর্ক আছে। মিডিয়াগুলি যত বিজ্ঞাপন পায়, সেই বিজ্ঞাপনের নিয়ার অ্যাবাউট 50% বিজ্ঞাপন কিন্তু এদের প্রতিষ্ঠানের মাধ্যমে আসে, এই এশিয়াটিকের মাধ্যমে আসে, এদের মাধ্যমে বিজ্ঞাপনগুলি আসে। এখন যদি এই জায়গায় সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গভর্নমেন্ট বলতেছে মামলা তো আমরা করি নাই, পাবলিক করছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টগুলি কে জব্দ করছে? ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে যখন আপনি সবগুলি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছেন, তখন পর্যন্ত তার বিরুদ্ধে আপনি কি মামলা ছিল? কোনো মামলা ছিল না। করলেন কেন ভাই? মানুষকে হয়রানি করতে যদি আপনি চান করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা হলো কি, আপনি তো একজন ব্যক্তিকে হয়রানি করছেন না, একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে রিলেটেড আপনি অনেক লোককে হয়রানি করছেন। কিন্তু আপনি বলতে পারতেন যে আমি তোমারটা, তুমি অনেক 2 নম্বরে করছো, তোমারটার মধ্যে আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর বসাই দিলাম। তা আপনি করতে পারেন যে তুমি এটা পাঠাতে পারবো না, পাচার করতে পারবো না, আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর বসাই দিলাম, দেন বসে অ্যাডমিনিস্ট্রেটর, তাতে কি আপনার যেহেতু আপনার সন্দেহভাজন আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি ফ্রিজ করে দিলেন কেন? মানুষের জীবন কি ফ্রিজ হয়ে যাবে? কিন্তু গ্রেফতার করবে না বা গ্রেফতার করা যাবে না সে ব্যাপারেও তো আসলে বলা হয়েছে যে কোনো বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেফতার নয়, সেটা যেমন বলেছেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের তিনি অনুসন্ধানী তদন্ত করতে বলেছেন, যে উদ্দেশ্য প্রণোদিত যত মামলা রয়েছে এই ব্যাপারে সাংবাদিকরা যেন কাজ করে আহ্বান জানিয়েছেন। আপনি একটা ঘটনা বলে তাহলে বুঝবেন, যেটা এখানে পান্নার বিরুদ্ধে একটা মামলা হলো এই সবুজবাগের এখানে। পান্না সাহেব বড় উকিল, ওনার ভয়েস আছে এবং ওনাকে সবাই চেনেন। উনি বললেন যে আমি কিভাবে আসামি হলাম। এখন উনি একটু বলছেন এই মানে আওয়ামী লীগের ব্যাপারে কিছু কথাবার্তা বলছেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, অতএব তার বিরুদ্ধে মামলা করতে হবে। বাদীকে জিজ্ঞাসা করলেন, বলে আমি যেটা এখানে পান্নাকে চিনি না, তারপরে কি করে তার নাম দিলেন? আমাকে বিএনপি এবং জামায়াতের উকিলরা বলছে দেওয়ার জন্য, স্পষ্ট উনি এই কথাটা উচ্চারণ করেছেন। তারপরে কি হলো, 2 দিন পরে উনি একটা অ্যাপ্লিকেশন করে যেটা এখানে নামে, যেটা এখানে পান্নার নামটা বাদী প্রত্যাহার করে নিল। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, এখানে তো প্রায় 200-250 লোকের নামে মামলা হয়েছিল, যেটা এখানে পান্নার একটু শক্তি আছে, গলার স্বর জোরালো আছে, ওনার পক্ষে সবাই দাঁড়াইছে, ওনারটা প্রত্যাহার করে নিলেন। ওখানে যে আরো 20টা যেটা এখানে পান্নার মতো লোক নাই, এটা কে দেখবে? আবার বাদী যে বললো আমাকে অমুক অমুক উকিল বলছে করতে, সেই উকিলদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিলেন না কেন? আপনি একটা ক্ষেত্রে সরকার অ্যাকশন নিতে, একটা ক্ষেত্রে দেখতেন বাকি সব ঠান্ডা হয়ে যেত। এটাতে একটা মহা বাণিজ্য আরম্ভ হয়ে গেছে। আমি প্রতিবার দেখি আমার নামটা আছে কিনা, আমি খুঁজি, কিন্তু আমার নাম থাকতেই পারে, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, আমার নাম থাকতেই পারে, দিয়ে দিল। তাহলে তো আমিও তাহলে অর্ডার দিয়েছিলাম। ভাই এইগুলি হলো ইত্রামি, এবং এই ইত্রামি আমি মনে করি সরকার সাপোর্টেড ইত্রামি। এগুলো সরকার সাপোর্ট করে, মুখে বলে যে না কাউকে গ্রেপ্তার করা হবে না, হয়রানি করা হবে না। আরে বাবা, হয়রানি তো নামটা দেওয়াটাই তো হয়রানি। যেই মাত্র একজন লোকের নাম থাকতেছে সেই মুহূর্ত থেকে তার ফ্যামিলি ঘুম শেষ। ভাই এই দিন শেষ দিন না, আমি বললাম তো ভাই, এই দিনই শেষ দিন না। এটা আওয়ামী লীগ আমলও বলছি, এই আমলও বলতেছি যে আপনারা যারা উপদেষ্টা আছেন মাথায় রেখেন, আপনাদের এই দিনই শেষ দিন না, আগামী দিন আপনাদের উপরে এগুলি চলবে, তখন বুঝবেন কেমন লাগে। ব্যারিস্টার রুবিন ফারহানা, আপনার কাছে আসতে চাই যে যেটা বলছিলাম আমরা বিরতিতে যাবার আগে, যে আইনজীবী যেটা এখানে পান্নার সেই নামটা ওখান থেকে সরলো, বা পরবর্তীতে বাদী বললেন যে তিনি কার কার প্রভাবান্বিত হয়ে এই মামলা করেছেন। বাদী কি এরকম হয়ে যাওয়া যায়? আমাকে কেউ বললেন বাদী হয়ে যাব, এটা যায় না, এবং এটা দণ্ডযোগ্য অপরাধ। আমাদের পেনাল কোডের 211 ধারা অনুযায়ী যদি কেউ মিথ্যা মামলা করে
তাহলে তার বিরুদ্ধে আপনি পাল্টা আরেক মামলা দায়ের করতে পারেন যে উনি মিথ্যা মামলা দায়ের করেছে আপনার বিরুদ্ধে, আপনাকে হেনস্থা বা হয়রানি করবার জন্য। এটা সাজা নরমালি 2 বছরের কারাদণ্ড, বাট আপনার মামলাটা যদি এমন হয়, মিথ্যা মামলাটা, যে আপনি তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয়ে যেতে পারে এমন কোন মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে, মিথ্যা মামলা, তাহলে সেক্ষেত্রে এটা যদি প্রমাণ করা যায় যে এটি মিথ্যা, 7 বছরের কারাদণ্ড। এটা আমাদের পেনাল কোডে 211-তে বলা আছে। অনেক সময় হয় কি, কোর্ট নিজেই বুঝতে পারে যে আপাদমস্তক একটা মিথ্যা বা বানোয়াট মামলা, তখন কোর্ট কি করে, কোর্ট সিআরপিসির 250 ধারা অনুযায়ী যিনি এই মামলা, মিথ্যা মামলাটি করেছেন, তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য নিজেই আদেশ দিতে পারে। সো এটা কিন্তু খুব, আমাদের দেশে আসলে আইন অনেক আছে কিন্তু আইনের প্রয়োগ তো হয় না, সুতরাং আমরা সকলেই যাচ্ছে তাই করে পার পেয়ে যাই, এবং পার পেয়ে যাওয়ার একটা সংস্কৃতি আমাদের তৈরি হয়েছে। দেখুন, এই যে আপনি যে মামলাটির কথা একটু আগেই বললেন, ইরেশ জাকেরের মামলার কথা, সংস্কৃতি উপদেষ্টা বললেন মামলা তো যে কেউ করতেই পারে। মামলা করা যে কি জিনিস, এটা তো ভাই আমরা বাংলাদেশে বাস করি, আমরা তো বুঝেছি। যখন আগের সরকারের আমলে আমার ব্যাপারে নানান রকম মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে, এআই ইউজ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আমি ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করব বলে থানায় থানায় কত ঘুরেছি। আমি এমপি, আমি সিটিং এমপি, আমার মামলা তো দূরে থাক, আপনি একটা ইয়ে করেন, জিডি করেন, কার নামে জিডি করবো, কি জিডি করবো? জিডির কোনো ফল আছে বাংলাদেশে? হয়েছে কোনোদিন? আমার জিডির এরকম ফাইল আছে, আমার 2013 থেকে শুরু করে 2024 পর্যন্ত আওয়ামী আমলে আমার জিডির একটা ফাইল আছে, কোনো কাজ হয় নাই। আমি কোনোদিন কোনো মানে এটার কোনো সমাধান, সুরাহা, আইনগত সুরাহা আমি পাই নাই। সো বাংলাদেশে একটা ন্যায্য বা যে মামলাটা সত্যি, সেটা করতেই মানুষের ঘাম ঝরে যায়। এখন যে এই যে এত এত মামলা করা হচ্ছে, এটা একদিকে যেমন নিরীহ অসহায় মানুষকে বিপদে ফেলছে, ঠিক একই সঙ্গে যারা অপরাধী তাদেরকে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়। মাসুদ কামাল, সময় খুব কম রয়েছে, আপনার কাছে শুনতে চাই তাহলে এই যে জামিন পাবে না, এই একটি বিষয়, আপনি সেটাকে কিভাবে দেখেন? পাশাপাশি সবকিছুতে দেখা যাচ্ছে যে দুর্নীতি মামলা হতে পারে, অন্যান্য আরো আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট আমলে অন্যান্য আরো অনেক অপরাধ হয়েছে, সেই মামলাগুলো না হয়ে ঢালাওভাবে কেন হত্যা মামলাই সবার বিরুদ্ধে দায়ের করা হচ্ছে? হত্যা মামলা হচ্ছে, এগুলো তো জামিন পেতে সমস্যা হয়, এবং এটা তো বললাম, এটা পুরো জিনিসটা একটা বাণিজ্য। গুরুত্ব কি হারায় না? গুরুত্ব হারাচ্ছে তো। গুরুত্ব নিয়ে কে চিন্তা করে? এই মামলাগুলি কি আপনি মনে করেন যে এই লোকগুলি অপরাধীকে সাজা দেওয়ার জন্য হচ্ছে? না, এই মামলাগুলি হচ্ছে বিশেষ কিছু মানুষকে আমি অপছন্দ করি, তাদেরকে আমি হয়রানি করব, ওই লোকটার টাকা আছে, তাকে আমি মামলার নাম ঢুকে তার কাছ থেকে আমি টাকা নেব, এই কারণে হচ্ছে মামলাগুলো। এই মামলাগুলো যারা করে তারা এর সঙ্গে কারা কারা জড়িত? এক শ্রেণীর মানে দুর্নীতিপরায়ণ আইনজীবী জড়িত, এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ পুলিশ সদস্য জড়িত, এবং কিছু বোকাশোকা মানুষ জড়িত। ওদেরকে দিয়ে এই কাজগুলো ওরা করে, ওরা জানেও না কার নামে মামলা করলো। এখন এটা না জানাটা কিন্তু কোনো না, আপনার মানে এটা কোনো যুক্তি না। সরকারের উচিত ছিল কি, যারা এই মামলাগুলি করতেছে বাদীকে প্রথমে ধরা। তুমি মামলাগুলোতে কয়জনকে চেনো? চিনি না কাউকে, আমাকে একটু মুখ বলছে, যে বলছে তাকে ধরা, সবটিকে ধরে না জেলে ঢুকে দেন, গ্রেপ্তার করে ফেলান, দেখবেন সব মামলা ঠান্ডা হয়ে গেছে। আমি যার বিরুদ্ধে যে মামলাটা করা দরকার আপনি সেটাই করেন, আমার তো কোনো আপত্তি নেই। এই লোকগুলো তো অপরাধী, অপরাধী সাজা হোক। কিন্তু ধরেন আমি চুরি করলাম মুরগি, আমার নামে আপনি দিয়ে দিলেন হত্যা মামলা। হত্যা মামলা আপনি আমাদের প্রমাণ করতে পারবেন না। তাহলে আমি যখন মুক্তি পাই যাবো, তখন আমি বাইরে বলবো কি, এই দেখো মুরগি চুরি ব্যাপারে আমার কিছু হয় নাই, আমি মুরগি চুরি করি নাই। তাহলে কি হলো? আমার মুরগি সাজা হলো না, আর কিছুই হলো না, বরঞ্চ আপনি আমাকে বাঁচাই দিলেন হত্যা মামলা করে। এরা যদি তাই করতেছে, এদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য, এদের মধ্যে যারা বেশি বড় লোক, তারা বড় বড় আইনজীবী রাখবে, রেখে তাদের একজন হাজিরা দিতে হবে না, তারা অবাধে ব্যবসা করবে, সব কিছু করবে, তাদের কিছুই হবে না। মাঝখান থেকে ওই যে ছুটকা ফটকা যারা আছে তারা ঝামেলা করবে, এই ঝামেলা থাকবে না, মিটে যাবে, কিন্তু মাঝখান থেকে আবার কেউ করে নেবে, টাকা কামাই নেবে। আপনি বলেন, এই যে লোক মামলাগুলি করছে আজকে যে 460 জনের বিরুদ্ধে, এই লোকটা তার ভাই মারা গেছে, কত খারাপ, খারাপ বলবো, তার ভাই মারা গেছে, সে ভাইয়ের মৃত্যুকে নিয়ে ব্যবসা করতেছে, সে জাস্ট ব্যবসায় নামছে।
এটা তো নিশ্চিতভাবে বলা যায় কিনা যে আমি এই জানার জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে তিনি ব্যবসায় নেমেছেন নাকি তিনি কোনো চাপে পড়ে নেমেছেন, সেটা চাপে পড়তে পারে, কিন্তু চাপ তার আড়ালে কি সেটা বলুক, জি সেটা বলুক। চাপে থাকলে আড়ালের কথাটাকে আমি বলতে পারবো? সে বলুক না, সে বলতে পারবেন, সে বলুক, বলে দিতে পারে যে আমি যেটা করতে চাই নাই, সে কথা বলুক, সে তাকে চাপটা কে দেবে? অনেক সময় কি হয় কি জানেন, সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা সমাজের প্রান্তিক মানুষগুলোকে অসহায় করে দেয়। এটা অস্বীকার, বাংলাদেশের সংস্কৃতিতে এটা অস্বীকার করবার উপায় নেই। আমি বা মাসুদ ভাই যত সহজে মিডিয়ার সামনে এসে খোলামেলা ভাবে কথা বলতে পারি, বিকজ উই আর নোন ফেস, আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কনসিকুয়েন্স কত দূর যেতে পারে, তাই না? কিন্তু যখন গ্রামের আমার কৃষক ভাই, আমার শ্রমিক ভাই, আমার মজুর ভাই, ওনাদের ভয়েসটা তো এত দূর পর্যন্ত যায় না। নতুন করে আবার তার স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছে, এটা কি মানে নতুন করে নাকি পুরানোটাই আবার নতুন সুরে আসলো, নাকি অন্য কোনো গন্ধ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে গত কয়েক মাসে, বিশেষ করে গত 4-5 মাস ধরে যে আলোচনাগুলো হয়েছে, তার প্রত্যেকটি হয়েছে একটি বিষয়কে দূরে রাখবার জন্য। সেটা আপনি সংবিধান সংশোধন বলেন, সেটা আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, কিংবা আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন, এই আলোচনাগুলো ঘুরে ফিরে বারবার মাঠে আসছে যাতে আমাদের মূল যে ফোকাসটা, সেই ফোকাস থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে যাই। আপনি আমাকে বলেন তো, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে কয়েক মাস আগে, সেই বিষয়টি মোটামুটি একটা কনসেনসাসেও আসা গেছে যে ঠিক আছে, এই সময় স্থানীয় সরকারে বড় বড় রাজনৈতিক দলগুলোর এক ধরনের আছে, মানে রিজার্ভেশন আছে, এবং খুবই যৌক্তিক কারণের রিজার্ভেশন আছে। কিরকম যৌক্তিক? এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই মুহূর্তে প্রশাসন এবং পুলিশ যতটা কার্যকর, তাতে যখন মাঠে একটি স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই নির্বাচনটি মার্কা ছাড়া হবে, এবং যেই নির্বাচনে যে কেউ কিন্তু প্রার্থী হতে পারে, অর্থাৎ নির্বাচনে চাইলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তৃণমূল পর্যায়ে আছেন তারাও নির্বাচনে অংশ নিতে পারেন। আপনি একবার চিন্তা করুন তো, আইন শৃঙ্খলা পরিস্থিতির মাঠে গিয়ে অবস্থাটা কেমন দাঁড়াবে। সো এই যে একটা কথা বা একটা ধোঁয়া মাঠে তুলে দেয়া এবং সেটি নিয়ে চতুর্দিকে আলোচনা চালানো, এটাকে না এক ধরনের ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মতন আমার কাছে মনে হয়। কিরকম ম্যানুফ্যাকচারিং কনসেন্ট? এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন বেঁচে আছেন আমরা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। এই যে এই কথাগুলোর প্রথম কিভাবে শুরু হয়েছিল বলেন তো? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বা তার পারিষদরা কিন্তু প্রথমে এই কথাটা বলবেন না, বলেনও নাই। ম্যানুফ্যাকচারিং কনসেন্টের নিয়ম হচ্ছে তৃতীয় কোন পক্ষ থেকে কথাটি আসবে, এবং আসলো তাই। সার্জিস আলম প্রথম বললেন, এবং তারপরে আমরা দেখা শুরু করলাম ঈদের নামাজের পরে হাত মেলানোর সময় চতুর্পাশ থেকে একই ধরনের আওয়াজ আসছে, আজীবন ডক্টর ইউনূস থাকুক, 5 বছর ডক্টর ইউনূস থাকুক, 7 বছর ডক্টর ইউনূস থাকুক, মানে অদ্ভুত অদ্ভুত সব মানে কথা। আপনি ফেসবুকে দেখেন, ফেসবুকে তো আজকাল কোনটা আসল মানুষ, কোনটা এআই, কোনটা বট, কোনটা রোবট, we do not know, but we can assume, we can somehow we can relate, আমরা বুঝি। আমরা কিন্তু সেই ফেসবুকের কমেন্টে আপনি যাবেন, আপনার টকশোর শেষ হওয়ার পরে আপনি দেখবেন ধারাবাহিকভাবে একই ধরনের কমেন্ট। যারা আমার নির্বাচন চাওয়াকে গালি দিচ্ছে তারা সকলে একই ধরনের ভাষায় আমাকে আক্রমণ করছে। তারা কিন্তু নির্বাচনের প্রয়োজন নাই কিংবা নির্বাচন ছাড়া একটা দেশ সুষ্ঠুভাবে চলতে পারে এই ধরনের কথা বলবে না। তারা কি করবে? একই ভাষায় আমাকে ব্যক্তি আক্রমণ করবে কিংবা একটা অযৌক্তিক কথা বলবে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য অস্থির। সো এই যে কথাগুলো, এগুলো এআই জেনারেটেড ম্যাক্সিমাম। কয়েকটা শব্দ আপনি দিয়ে দেবেন, তারা ওই রকম বাক্য রচনা করতে থাকবে। তো এই যে ওনার এক ধরনের ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, এবং লাস্টলি ওনার পারিষদরাও বলা শুরু করলেন। প্রথম মুখ খুললেন রেজওয়ানা চৌধুরী, তিনি বললেন যে পলিটিশিয়ানরা তো ছিল এতদিন, তারা কে কি করেছে। তারপরে মুখ খুললেন ফরিদা আপা, তিনি বললেন যে আমরা তো জনগণের নির্বাচিত। আমরা কে বললো জনগণ আমাদের নির্বাচন করে নাই? লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বললেন জনগণ 5 বছর দেখতে, যেটা আমার কথা না। এবং আমি আল জাজিরার যেই ইন্টারভিউটা দেখলাম প্রধান উপদেষ্টার,
উনি শেষমেশ মনে হলো একটু গাঝাড়া দিয়ে এখন আরো স্পষ্টভাবেই ওনার কথা বলা শুরু করেছেন এবং উনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ দেখতে চায়। আমি জানি না এই ধরনের কথা যে জনগণ দেখতে চায়, জনগণ চায়, জনগণের মনের ইচ্ছা, এটা সাধারণত পলিটিক্যাল পার্টিগুলো ব্যবহার করে। এটা পলিটিক্যাল পার্টিদের মানে ভাষা, ল্যাঙ্গুয়েজটা এরকম, রাজনৈতিক দলগুলোর ভাষা এটা। এটা যখন একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করা একজন বলেন যে জনগণ চাইছে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক বা তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা বলছে না এই মুহূর্তে নির্বাচন চায়, তখন কিন্তু আমরা বুঝি, আমরা রিলেট করতে পারি। এবং তিনি যখন রাজনৈতিক নতুন দলকে বলেন যে তোমরা যদি দল না করো তাহলে অন্য রাজনৈতিক দলগুলো স্পিরিট নষ্ট করে ফেলবে, 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট সেটা নষ্ট হবে, তখন আমাদের আসলে আর কিছুই বুঝতে বাকি থাকে না। জনগণ আসলে অন্তর্বর্তী সরকারকে ভালো সমাধান, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস উচ্চারণ করেছেন আল জাজিরার কাছে তার দেয়া সাক্ষাৎকারে, যে অন্তর্বর্তী সরকারকে জনগণ ভালো সমাধান মনে করছে, সেটা কি আসলে মনে করতে পারে কিনা আমি আপনার কাছে একটা প্রশ্ন করে যাই, মানুষ জনগণের কাছে আমার এই প্রশ্ন, যে একটা অনির্বাচিত এবং যার নামটি অন্তর্বর্তীকালীন, which works as a bridge between the two elected governments, এরকম একটা ব্রিজকে কি আদৌ সমাধান বলা যায় কিনা, এই প্রশ্নই আমি মানুষের কাছে রাখছি। সমাধান বলা যায় কিনা, মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই, সমাধান বলা যায় কিনা এই জায়গায় আপনি মন্তব্য করতে পারেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকার সত্যিকার অর্থে সমাধান মনে করে কিনা বা সমাধান বলা যায় কিনা সেটা তো আপনি বলবেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকে যে প্রশ্নটা রেখেছিলাম, সেখানে যারা চাচ্ছেন তাদের যুক্তি হচ্ছে স্থানীয় যে মানে মানুষ, তারা আসলে প্রতিনিধি নাই দেখে সেবা পাচ্ছে না, তারা বরঞ্চ একটা মহৎ চাওয়ার মধ্যেই আছে যে সেবা নিশ্চিত করা। সেখানে আসলে তাহলে দোষটা কোথায়? দেখেন, দুটো জিনিস, একটা হলো কি যে সেবা যে পাচ্ছে না এটা কিন্তু সত্য, এবং এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা যে একজন কমিশনার, আমি হিসেব করে দেখেছি, উনি 21টা কাজ করেন বেসিক্যালি, যে 21টা কাজ একদম সরাসরি জনগণের সঙ্গে সম্পর্কিত। সে কাজগুলো তখন বন্ধ হয়ে আছে, এই সেবাটা ইমিডিয়েট দরকার, কাজে এটা করা দরকার। এখন আমার প্রশ্নটা হলো কি, এই যে করা দরকার, এই কাজটা করার জন্য তো কমিশনারগুলি ছিল, তাদেরকে আপনি একটা সিগনেচার দিয়ে সরাই দিলেন কেন? বেসিক পয়েন্ট হলো আপনি কেন সরিয়ে দিলেন? তাদের ওখানে ছিল, কিন্তু তারা কাদের প্রতিনিধিত্ব করতেন? জনগণের প্রতিনিধিত্ব করতেন, ঠিক আছে, জনগণের প্রতিনিধিত্ব করতেন না, তাহলে ইউপি চেয়ারম্যান যারা আছে তারা কাদের প্রতিনিধিত্ব করছেন? এখনো তো ইউপি চেয়ারম্যান গুলো আছে, এবং ইউপি চেয়ারম্যানরা নৌকা মার্কা নিয়ে পাশ করেছে, ইউপি চেয়ারম্যানের নৌকা মার্কা নিয়ে পাশ করেছে, দলীয় প্রতীক নিয়ে পাশ করেছে। আর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কমিশনাররা কোনো দলীয় প্রতীক নিয়ে পাশ করে নাই। এরা যদি তাদের প্রতিনিধি হয়, তাহলে ওরা কাদের প্রতিনিধি হিসেবে আছে বলেন?